আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহেরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। শান্তি প্রতিষ্ঠার স্বীকৃতিতে প্রধান উপদেষ্টাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিলিট ডিগ্রি প্রদান, বন্দর পরিদর্শন করে পরিসর বাড়ানোর তাগিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা নিহতের ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ, স্বরাষ্ট্র উপদেষ্টা ভিসি প্রক্টরের পদত্যাগ দাবি। এবং প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের লং মার্চে পুলিশের টিয়ার গ্যাসে কয়েকজন আহত, অবরোধে যান চলাচল বিঘ্নিত। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। শেরপুরে একদিন এক রাত্রির চরণতলার মেলার খবর। Inbuilt German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. এর আগে চট্টগ্রাম বন্দরে গিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন, এটি বাংলাদেশের হৃৎপিণ্ড। বিল্ড অপারেটিং ট্রান্সফারের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের পরিসর বাড়াতে হবে বলে মন্তব্য করে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরকে বিশাল হৃৎপিণ্ডে পরিণত করতে পারলে দেশের অর্থনীতি দ্রুত পরিবর্তন হবে। চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা অর্ধেকে নামিয়ে আনতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। চক্কর মালিথা রিপোর্ট। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সরাসরি চট্টগ্রাম বন্দরে চলে যান প্রধান উপদেষ্টা। নিউ মুরিং কন্টেনার টার্মিনাল প্রাঙ্গণে বিশেষ মত বিনিময় সভায় যোগ দেন তিনি। আমাদের চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড, কাজে এটাকে শক্তিশালী করতে হবে। এমন শক্তিশালী করতে ক্রমাগতভাবে এটা শক্তিশালী করতে হবে, একবার শক্তিশালী করে দিয়ে ওখানে চিটান দিয়ে হবে না। চট্টগ্রাম বন্দরের পরিসর বাড়ানোর উপর জোর দেন প্রধান উপদেষ্টা। নেতারা সিঙ্গাপুরের চিকিৎসার জন্য যাচ্ছে, ব্যাংককে চিকিৎসার জন্য যাচ্ছে, কিন্তু বন্দর না এখানে আর কেউ আসতে পারে না। ভাই আমাদের চিকিৎসার দরকার, তো এই হৃৎপিণ্ডের চিকিৎসার দরকার, তাহলে বিদেশি ডাক্তার আনতে হবে, তো উপায় নাই। আমাদেরকে সবচেয়ে সেরা চিকিৎসক এটার পেছনে দিতে হবে, যাতে এই হৃৎপিণ্ড বিরাট আকারে আমাদের বানিয়ে দিতে পারি, কোন সমস্যা যেন আমাদের না হয়। এরপর কর্ণফুলী নদীর উপর কালুরঘাট রেল ও সড়ক সেতুর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউসে চট্টগ্রাম মহানগরীর জলবদ্ধতা নিরসন এবং অক্সিজেন হাটহাজারী মহাসড়কের উন্নয়ন নিয়ে মত বিনিময় সভায় অংশ নেন প্রধান উপদেষ্টা। চট্টগ্রামে যে শক্তি আছে অন্য কোনো জেলাতে অত শক্তি নাই, জেলা শহরের কথা বলছি, এই শক্তি নেই। কাজে এখানে আমাদেরকে শুধু কাজ করতে হবে তা না, কাজে নেতৃত্ব দিতে হবে, অন্যরা যেন আমাদের দেখে অনুপ্রাণিত হয়। হাটহাজারী এবং কর্ণফুলীতে দুটি হাসপাতাল নির্মাণে সরকারের পরিকল্পনার কথা জানান স্বাস্থ্য উপদেষ্টা। চট্টগ্রামে হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জন্য 23 একর জমির নিবন্ধিত দলিল হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা। চক্কর মালিথা, চ্যানেল আই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে আসামিরা মাদক সেবন করে ফেরার পথে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এদিকে সংগঠনের আর একজন নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল। সুষ্ঠু তদন্ত করে খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা সহ স্বরাষ্ট্র উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন ছাত্রদল নেতারা। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ মিছিল আর সমাবেশে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বুধবার সকাল থেকে টিএসসি, ভিসি চত্বর, কলাভবন সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্তে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল করেন জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা।
বেলা 12টায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনে যান ছাত্রদলের নেতাকর্মীরা। উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলের নেতারা এ ঘটনায় ষষ্ঠ উপদেষ্টা, উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন। যদি আগামীতে এই রাজধানী ঢাকার সহ সারা বাংলাদেশে একজন ছাত্রদলের নেতা কর্মী আক্রান্ত হয় এবং ইন্টারিম সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা সরাসরি সেই সরকারের পতনের দাবিতে ছাত্রদল রাজপথে নামব। আমরা কোনো ছাড় দিয়ে কথা বলবো না, আমরা কোনো রক্তচক্ষু ভয় করি না। জোহরের নামাজের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সাম্যের জানাজার নামাজ হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, ছাত্রদলের নেতাকর্মী ছাড়াও অংশ নেন শিক্ষকরা। এদিকে সাম্য হত্যাকাণ্ডের পর মঙ্গলবার রাতেই অভিযানে নামে পুলিশ। শেরে বাংলানগর এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত, প্রত্যক্ষভাবে জড়িত 3 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তারা 3 জনের বহিরাগত এবং তারা এখানে কি উদ্দেশ্যে এসেছিল সেটাও আমরা খতিয়ে দেখছি। আশা করি খুব দ্রুততম সময়ের ভিতরে ঘটনার সাথে জড়িত অন্যান্য অপরাধী যারা রয়েছে তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হব। হত্যাকাণ্ডের ঘটনায় সাম্যর বড় ভাই শাহবাগ থানায় মামলা করেছেন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। পুলিশের সাথে সংঘর্ষ, টিয়ার গ্যাস নিক্ষেপের পর 3 দফা দাবিতে দুপুর থেকে রাজধানীর কাকরাইল মোড় অবরোধ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের দাবি নিয়ে আলোচনা করতে উপাচার্যের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যায়। কাকরাইল মোড়ে আছেন লুৎফুর রহমান সোহাগ, সরাসরি যাচ্ছে তার কাছে। সোহাগ, শিক্ষার্থীদের কর্মসূচির সবশেষ অবস্থা আমাদেরকে জানাবেন। সোহাগ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে সকাল থেকে এই কাকরাইল মোড়ে অবস্থান করছেন। এখনও কিন্তু অবস্থান করছেন, আপনি দেখছেন আমার পিছনে শিক্ষার্থীরা তারা বসে আছেন সড়কে, তারা স্লোগান দিচ্ছেন। আর অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাশে যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা, সেখানে তারা গিয়েছেন এবং তারা সেখানে আলোচনা করবেন শিক্ষার্থীদের দাবির বিষয়ে। তাদের মূলত 3টি দাবি ছিল। একটি হতো কি তাদের আবাসন ভাতা নিশ্চিত করতে হবে যতক্ষণ পর্যন্ত তাদের হলের ব্যবস্থা না হয়, এবং তাদের যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ চলছে সেটি খুবই দ্রুত শেষ করতে হবে, এবং একই সাথে তাদের জন্য ভালো বাজেট যেন দেওয়া হয় সে দাবিটি তারা জানিয়েছিলেন। কিন্তু আজকে সকালে তারা যখন এখানে লং মার্চ দিয়ে এসেছিলেন তখন কিন্তু তাদের উপরে পুলিশের সদস্যরা লাঠিচার্জ করেছেন, টিয়ার শেল নিক্ষেপ করেছেন। এর ফলে শিক্ষার্থীরা দাবি করছেন যে তাদের 3 দফা দাবির সঙ্গে পুলিশের বিরুদ্ধে যখন পর্যন্ত ব্যবস্থা না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন, এবং তারা এখন অপেক্ষা করছেন যে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভিতরে কী ধরনের আলোচনা করবে এবং এর ফলে এর পরবর্তীতে এসে তারা কি তথ্য জানাবে তার উপর নির্ভর করছে তারা এখানে থাকবে কি থাকবে না। তারা বলছেন যদি কোনো ইতিবাচক সমাধান তারা পান, ইতিবাচক আশ্বাস পান, তাহলে তারা এই কর্মসূচি কিছুক্ষণের মধ্যে প্রত্যাহার করে নিয়ে যাবেন। আর যদি তারা সরকারের পক্ষ থেকে সেই ধরনের সাড়া না পান তাহলে তারা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, এটা কিন্তু ঢাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক, এই কাকরাইল মোড় এলাকা। এই এলাকায় সকাল থেকে যান চলাচল বন্ধ রয়েছে প্রায় 7 ঘন্টা হতে চলল। সেই কারণে কিন্তু আশেপাশে যে রাস্তাগুলি রয়েছে আমরা দেখেছি সেখানে কিন্তু তীব্র যানজট চলছে। তো শিক্ষার্থীরা বলছেন তাদের আসলে জনগণকে ভোগান্তি দেওয়ার কোনো উদ্দেশ্য নেই। সরকার যদি তাদের দাবিটি মেনে নেয় তাহলে হয়তো তারা কিছুক্ষণের মধ্যেই এই এলাকাটি ছেড়ে চলে যাবেন। তাহমিনা। সোহাগ, আপনাকে ধন্যবাদ। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জুবাইদা রহমানকে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন দিয়েছেন হাইকোর্ট। তার জরিমানা স্থগিত করার পাশাপাশি নিম্ন আদালতের নথি তলব করা হয়েছে। দ্রুত আপিল শুনানির উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে আইনজীবীরা বলেছেন রাজনৈতিকভাবে হেয় করতে এই মামলা হয়েছে। মূল আপিল নিষ্পত্তির মাধ্যমে জুবাইদা রহমানের সাথে তারেক রহমানও খালাস পাবেন বলে তাদের আশা। মাজহুল হক মান্নার রিপোর্ট।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 9 বছরের কারাদণ্ডাদেশ দিয়েছিলেন বিচারিক আদালত। সাথে তার স্ত্রী জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। রায়ে কারাদণ্ড ছাড়াও তারেক রহমানকে 3 কোটি টাকা আর জুবাইদা রহমানকে 35 লাখ টাকা জরিমানা করা হয়। বিদেশে থাকা অবস্থায় নির্বাহী আদেশে জুবাইদা রহমানের সাজা আপিল শর্তে স্থগিত করা হয়। ওই অবস্থায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করলে বিলম্ব মার্জনা করে শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট। আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন, নিম্ন আদালতের নথি তলব দিয়েছেন, পক্ষদ্বয়কে নোটিশ দিয়েছেন এবং ওনার উপর আরোপিত দণ্ডাদেশে যে ফাইন ছিল সেই ফাইনটা স্টে করেছেন এবং এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওনাকে নিজের জিম্মায় অথবা আইনজীবীদের জিম্মায় ওনাকে জামিন দিয়েছেন। এই মামলাটি যেহেতু স্পেশাল মেসেঞ্জারের মধ্য দিয়ে লোয়ার কোর্ট থেকে এলসিআর রেকর্ডটা আসবে, আমরা ইনশাল্লাহ দ্রুততার সহিত এবং আইনানুগভাবে এই মামলাটি আপিল শুনানি করতে পারবো বলে আশা করি ইনশাল্লাহ। বিগত সরকারের সময় করা এই মামলার উদ্দেশ্য নিয়ে কথা বলেন আইনজীবীরা। যেই প্রপার্টি উনি স্টেটমেন্টে দেখিয়েছেন সেটা ওনার বৈধ সম্পত্তি, বৈধ আয়ের সম্পত্তি, কাজে শুধুমাত্র রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং ওনাকে দণ্ডাদেশ দিয়ে রাজনীতি থেকে বিরত রাখার জন্য এই মামলার উদ্ভব। 2007 সালের 26শে সেপ্টেম্বর ঢাকার কাফরুল থানায় এই মামলা করে দুদক। এতে জুবাইদার মা ইকবাল মান মানুকে আসামি করা হলো। পরে উচ্চ আদালত তার বিরুদ্ধে মামলার কার্যক্রম বাতিল করেন। মাজহরক মান্না, চ্যানেল আই, ঢাকা। এনবিআর বিলুপ্ত করে জারি করা রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই সংস্কারের দাবিতে 3 ঘণ্টার কলম বিরতি পালন করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বৃহস্পতিবার এবং শনিবারও 5 ঘণ্টা করে কলম বিরতি ঘোষণা দিয়েছেন এনবিআর এর কর্মকর্তারা। তবে জাতীয় বাজেট কার্যক্রম, আন্তর্জাতিক যাত্রী সেবা ও রপ্তানি কার্যক্রম কলম বিরতির আওতামুক্ত থাকবে। পরাগ আজমের রিপোর্ট। গত সোমবার রাতে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে 2টি নতুন বিভাগ গঠন করার অধ্যাদেশ জারি করে সরকার। এর পরিপ্রেক্ষিতে এনবিআরের আওতাধীন কর অঞ্চল, ভ্যাট ও শুল্ক কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা বুধবার থেকে 3 দিনের কলম বিরতি কর্মসূচি ঘোষণা করেন। কলম বিরতির প্রথম দিন আগারগাঁওয়ে এনবিআর ভবনের বিভিন্ন ফ্লোরে কাজের ডেস্কগুলো ছিল ফাঁকা। ভবনের 9ম তলায় সাংবাদিকদের সাথে কর্মসূচি নিয়ে কথা বলেন একজন অতিরিক্ত কর কমিশনার। আমাদের ন্যায্য দাবিটা হলো সরকার যে সংস্কার এনবিআর সংস্কারের পদক্ষেপ নিয়েছে আমরা সেটাকে স্বাগত জানিয়েছি আগেই এবং আমরাও মনে করি যে এনবিআর সংস্কার দরকার আছে, কারণ সংস্কারের মাধ্যমে আমরা বেটার সার্ভিস দিতে পারবো আমাদের দেশবাসীকে, স্টেক হোল্ডারদেরকে। কাজে সেই সংস্কারটা অবশ্যই একটা ট্রান্সপারেন্ট ওয়েতে হতে হবে এবং এই সংস্কারের জন্য সরকার যেহেতু একটা কমিটি করেছে, এই কমিটির একটা প্রতিবেদন সরকারের কাছে দেওয়া হয়েছে, কিন্তু সেই প্রতিবেদনটা আমরা কোথাও দেখতে পাচ্ছি না, যদি অন্যান্য সংস্কার কমিটির প্রতিবেদনগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং সংস্কার কমিটিতে যারা ছিলেন তারা বিভিন্ন মিডিয়াতে বলেছেন যে তাদের যে সুপারিশ বা মতামত ছিল সেই মতামতগুলো অধ্যাদেশে আসেনি। আমাদের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে একটা ঐক্যমত্যের ভিত্তিতে স্থায়ী সমাধান যেটি হবে আমাদের সেটিতে কোনো আপত্তি নাই। মঙ্গলবার অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, এনবিআর বিলুপ্ত হয়ে 2টি বিভাগ গঠিত হলেও কর্মকর্তাদের দুশ্চিন্তার কারণ নেই। এনবিআরের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও প্রশাসন কর্মকর্তাদের সাথে আলাপ করেই এটি করা হয়েছে। রাজস্ব আদায়ে এর কোনো প্রভাব পড়বে না। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। ভয়াবহ মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে উন্মুক্ত বৈদ্যুতিক তার। শহর কিংবা নগরের গণ্ডি পেরিয়ে বন ও অভয়ারণ্যেও পড়েছে এর ভয়াল থাবা। মানুষের পাশাপাশি প্রাণ হারাচ্ছে বন্য প্রাণীও। সংশ্লিষ্টরা বলছেন, কর্তৃপক্ষের উদাসীনতা ও অদূরদর্শিতায় অরক্ষিত বৈদ্যুতিক তারে হুমকিতে জীববৈচিত্র্য। পরিস্থিতির উত্তরণে বন ও অভয়ারণ্যে বিদ্যুতের তার ইনসুলেটেড করার তাগিদ গবেষক ও পরিবেশবিদদের। আফরোজা হাসির রিপোর্ট। উন্নয়ন অগ্রযাত্রার মিছিলে যেসব আবিষ্কার মানব সভ্যতার জন্য আশীর্বাদ স্বরূপ, এর মধ্যে বিদ্যুৎ অন্যতম। তবে কর্তৃপক্ষের অদূরদর্শিতা ও অব্যবস্থাপনায় বিদ্যুৎ সরবরাহে ব্যবহৃত উন্মুক্ত তারই হয়ে উঠেছে এক একটি মৃত্যু ফাঁদ। গণমাধ্যম আর সামাজিক মাধ্যমে প্রায়ই ভেসে বেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণের মৃত্যুর খবর। বিভিন্ন গবেষণার তথ্য বলছে, মৌলভীবাজারের লাঠিটিলা ও বড়লেখা রেঞ্জের মাধবকুণ্ড ইকো পার্কে বিদ্যুৎস্পৃষ্টে গত 1 বছরে মারা গেছে 7টি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর ও 3টির চশমা পরা হনুমান।
আর সবশেষ সোমবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে আরও একটি লজ্জাবতী বানর। তবে শুধু মৌলভীবাজারেই নয়, এমন অরক্ষিত বৈদ্যুতিক তারে দেশের বনাঞ্চলগুলোতে মারা যাচ্ছে বিভিন্ন বন্যপ্রাণী। এজন্য কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন পরিবেশবিদ ও গবেষকরা। যেখানে এই প্রাণীটির বসতি, সেই বনের আশপাশেই দেখা যায় যে বিদ্যুতের তার থাকে এবং সেগুলোর কোনো প্লাস্টিকের আবরণ বা ইনসুলেটর থাকে না। তো যার ফলে স্বাভাবিকভাবেই এটি বিদ্যুৎ স্পৃষ্ট হয় এবং শুধু এই প্রাণীটিই নয়, তার সাথে অন্যান্য যেসব বানর, হনুমান বা অন্য যেসব প্রাণী আছে সবাই কিন্তু এই ঝুঁকির মধ্যে পড়ে। যদি বনে অথবা তার আশপাশে কোনো প্রাণী বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়, তাহলে সেখানে বন বিভাগ এবং বিদ্যুৎ সরবরাহকারী যে কর্তৃপক্ষ তারা তো এটার দায় এড়াতে পারেন না। বিপন্ন এসব প্রাণী সংরক্ষণে বৈদ্যুতিক তার ইনসুলেটেড করার পাশাপাশি আবাসস্থল সংরক্ষণের তাগিদ তাদের। বনাঞ্চলগুলোর কাছাকাছি যেসব বিদ্যুতের লাইন আছে এইগুলো সবগুলোই মানে শতভাগ এটি ইনসুলেটরযুক্ত তার ব্যবহার করা উচিত এবং সেই সাথে লজ্জাবতী বানর সহ অন্যান্য যেসব বৃক্ষচারী প্রাণী তাদের জন্য খুব কম খরচে রশি দিয়ে ব্রিজ বানিয়ে দেওয়া যায় এক গাছ থেকে আরেক গাছে, যেটিকে বলা হয় ক্যানোপি ব্রিজ। এই ব্রিজ বানিয়ে দিলে তারা ওই ব্রিজ দিয়েই নিরাপদে কিন্তু বনের এক পাশ থেকে আরেক পাশে যেতে পারে, তাদের আর এই বিদ্যুতের তারে যাওয়ার প্রয়োজন পড়ে না। অরক্ষিত বৈদ্যুতিক তারের মতো মানবসৃষ্ট নানা কারণে একদিকে যেমন প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে বিপন্ন ও মহাবিপন্নের তালিকায় যোগ হচ্ছে অনেক বন্যপ্রাণী। পরিবেশের ভারসাম্য রক্ষায় এসব বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর ও পরিকল্পিত উদ্যোগ জরুরি মনে করছেন পরিবেশবাদীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দেশে আঙ্গুর চাষ শুরু হওয়ায় এখন অনেক উদ্যোক্তাই স্বপ্ন দেখছেন বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষের। তবে চাঁদপুরের এক তরুণ গতানুগতিক ধারায় আঙ্গুর চাষে না নেমে পৃথিবীর বিভিন্ন দেশের প্রায় 100 রকমের আঙ্গুর নিয়ে করছেন পরীক্ষা নিরীক্ষা। নিজ বাড়ির ছাদে এবং মাঠে আমাদের জলবায়ু উপযোগী আঙ্গুরের জাত বাছাই করছেন। তার আশা আঙ্গুরের বাণিজ্যিক চাষে নামার। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। চাঁদপুরের আমানুল্লাহপুর, এখানে নিজ বাড়ির ছাদে কয়েক বছর আগে আঙ্গুরের পরীক্ষামূলক চাষ শুরু করেন কামরুজ্জামান। টোটাল 40টা জাত আছে এখানে, আর এখান থেকে ভালো বেছে বেছে যেগুলার আমি সম্ভাবনাময় মনে করছি সেগুলো আমি মাঠে নিয়ে গেছি। আর মাঠে আমার আরও কিছু নতুন জাত আছে, সব মিলিয়ে আমার 80-র উপরে জাত আমার কাছে এখন পর্যন্ত সংগ্রহ আছে। এর মধ্যে আমি প্রায় 30টার মতো জাতে এবছর ফল পাইছি। বাড়ির ছাদে নিরীক্ষণ প্রক্রিয়া শেষে এবার মাঠে প্রায়োগিক চাষ করেছেন আমাদের মাটি আর জলবায়ু উপযোগী আঙ্গুরের জাত দিয়ে। আঙ্গুরের মিষ্টতা এবং উৎপাদনের ভারসাম্য রেখে লাভজনক চাষের সম্ভাবনা ফলাফল বিশ্লেষণও করেছেন তিনি। লোরাস এবং ভ্যালেজ এই দুইটা জাত আমি প্রচুর ভালো পারফর্ম পাইছি মিষ্টতার দিক থেকে। আর ফলনের দিক থেকে বললে তাও 3টা জাতের নাম চলে আসে, একেলো, বাইকুনুর আর হচ্ছে ভ্যালেজ। স্যার এটা পাকা শুরু হয়েছে অলরেডি, একদম পেস্টিসাইড নাই এগুলাতে স্যার, কোনো রকম ইনসেক্ট ইউজ করা হয় নাই। তরুণ এই উদ্যোক্তা স্বপ্ন দেখছেন দেশে বৃহৎ বাণিজ্যিক আঙ্গুর বাগান গড়ার। আঙ্গুরের চাষ এবং গবেষণার ফলে দেশে এই ফসলটির নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। আমাদের জলবায়ুতে আঙ্গুর চাষ সম্ভব, এটি ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে। উদ্যোক্তা, আঙ্গুর চাষি এদের হাত ধরে গবেষণা একই সাথে জাত উন্নয়নের কাজ ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে। এমনই একজন হচ্ছেন এই কামরুজ্জামান। তার গবেষণার মাধ্যমে এই ফসলটি বাংলাদেশে একটি অর্থকরী ফসল একসময় রূপ নেবে এমনটি মনে করা হচ্ছে। চাঁদপুরের আমানুল্লাহপুর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ। তিনি গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। বিদায়ী পরিচালকের বিদায় এবং নতুন পরিচালককে বরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশ ATJFB। বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ATJFBর সভাপতি তানজিম আনোয়ার এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব। সৌদি আরবে 2 দিনের সফর শেষে কাতার পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
আল জাজিরা জানিয়েছে কাতারের সঙ্গে সামরিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কথা বলবেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং গাজায় ইসরায়েলি হামলা বন্ধের ব্যাপারে আলোচনা হতে পারে। কাতার সফর শেষে সংযুক্ত আরব আমিরাতে যাবেন ডোনাল্ড ট্রাম্প। এবারে রয়েছে নিটুল টাটা বিশেষ সংবাদ। শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতি উপজেলার প্রত্যন্ত পল্লী বিষ্ণুপুর গ্রামে শ্মশান কালীপূজা উপলক্ষে একদিন এক রাত্রির চরণতলার মেলা হয়েছে। প্রতিবছর বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের প্রথম মঙ্গলবার সেখানকার শ্মশান কালী মন্দিরকে ঘিরে বসে ২৪ ঘণ্টার এই চরণতলার মেলা। ১৩ই মে মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে ১৪ই মে বুধবার ভোর পর্যন্ত চলে মেলা। প্রতি বছরের মতো এবারও হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী ভক্ত পুণ্যার্থী ছাড়াও আদিবাসী, কোচ, ডালু, বানাই, হাজং, বর্মন, গারো জনগোষ্ঠী এবং মুসলিম সম্প্রদায়ের মানুষের পদচারণায় মুখর ছিল পুরো এলাকা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক ৩৮ পয়েন্ট কমে ৪,৮৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে ৩৯৯টি কোম্পানির ২৯৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে ৪৯ কোটি ৭৬ লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ২৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ারের দাম। জামায়াতে ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের ওপর ১ জুন রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। জামায়াতের আইনজীবী ও ইসির আইনজীবীর বক্তব্য উপস্থাপন শেষে ওই আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চ। আইনজীবীরা জানিয়েছেন, জামায়াতের প্রতীকের বিষয়ে সর্বোচ্চ আদালত যে পর্যবেক্ষণ দেবেন তার মাধ্যমে ইসি তাদের প্রতীক বরাদ্দ করবেন। ২০২৩ সালের ১৯ নভেম্বর আইনজীবী হাজির না থাকায় আপিল মামলাটি খারিজ করে দেওয়া হয়। এরপর আপিলটি পুনরুজ্জীবিত করতে আবেদন করলে ২০২৪ সালের ২২ অক্টোবর আদালত বিলম্ব মার্জনা করে আপিলটি শুনানির জন্য পুনরুজ্জীবিত করেন। এরপর ৩রা ডিসেম্বর আপিলের ওপর শুনানি শুরু হয়েছিল। ২০০৮ সালের ৪ নভেম্বর জামায়াতে ইসলামীকে সাময়িক নিবন্ধন দিলে পরের বছর বাংলাদেশ তরিকত ফেডারেশনের তৎকালীন সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরি, জাকের পার্টির তৎকালীন মহাসচিব মুন্সি আব্দুল লতিফ, সম্মিলিত ইসলামী জোটের প্রেসিডেন্ট মাওলানা জিয়াউল হাসান সহ ২৫ জন জামায়াতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন। আমরা আশা করি ১ জুন ইনশাল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামী তার নিবন্ধন ফিরে পাবেন ইনশাল্লাহ। আমরা এটাও প্রত্যাশা করি আমাদের উচ্চ আদালত এরকম অবজারভেশন দিবেন, যে অবজারভেশনের কারণে বাংলাদেশের নির্বাচন কমিশন জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকও বরাদ্দ দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। এখানে বাংলাদেশের সংবিধানের একটা অনুচ্ছেদ আছে ১০৪, যাকে বলে কমপ্লিট জাস্টিস। এই কমপ্লিট জাস্টিসের থিওরি অ্যাপ্লাই করেও মাননীয় আপিল বিভাগ এই আদেশ দিতে পারেন। আগামী ২৮ মে রাজধানীতে তারুণ্যের সমাবেশ রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। নয়াপল্টনে ঢাকা বিভাগীয় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সমাবেশ ঘিরে প্রস্তুতি সভা শেষে মহানগর দক্ষিণ বিএনপির নেতারা বলেন, রাজধানীর সব তরুণ ও যুবককে সমাবেশের সঙ্গে সম্পৃক্ত করে তাদের মতামত শুনতে হবে। তারা বলেন, সংস্কার সহ নানা কিছুর নামে নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে। ফ্যাসিবাদের পতনের পর অগণতান্ত্রিক শক্তি বিনা ভোটে রাষ্ট্র পরিচালনা করতে চাইলে বিএনপি তা মেনে নেবে না। ফ্যাসিবাদের হাত থেকে আমরা সকলে মিলে দেশকে রক্ষা করেছি। আবার যদি একটি অগণতান্ত্রিক শক্তি বিনা ভোটে আবার রাষ্ট্র পরিচালনা করতে চায়, সেটা কি আমরা মেনে নিব? সেটা আমরা কখনো মেনে নিব। আমরা কাউকে চ্যালেঞ্জ করছি না, কিন্তু যদি কাউকে চ্যালেঞ্জের মুখোমুখি আমাদেরকে নিয়ে যান, তখন অবশ্যই বিএনপি অঙ্গ সংগঠন আপনাদেরকে চ্যালেঞ্জ করবে। জাতি একটি নির্বাচনের অপেক্ষায় আছে, সেই নির্বাচন আদৌ কি হবে
কবে দিবে এটার কোনো নিশ্চয়তা নেই। আমাদের যে 18 বছর যাবৎ যারা ভোট দিতে পারেননি, যারা প্রথম ভোটটি দিতে পারেননি, তারাও আজকে খেয়াল করবেন প্রত্যেকটি জেলায় যে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে তারা সবাই সেখানে কিন্তু যোগ দিয়েছে। বাংলাদেশ আম জনগণ পার্টির আহ্বায়ক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময় আটক অনেক মজলুম মানুষ এখনও জামিন পাচ্ছেন না। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্সে তিনি দীর্ঘদিন ধরে আটক ফরিদপুরের সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হোসেন রুবেলের দিকে ইঙ্গিত করে বলেন, ডিবি পুলিশের অত্যাচারে গায়ে আগুন ধরে আত্মহত্যা করতে যাওয়ারাও 4 থেকে 5 বছর ধরে জেলে থাকলেও জামিন পাচ্ছে না। রফিকুল আমিন বলেন, ডেস্টিনির বিরুদ্ধে মামলায় সবাই জামিন পেলেও তার স্ত্রী এখনো কারাগারে। হাসিনার আমলে হাসিনার অত্যাচারে সে জেলে ঢুকছে, আজ পর্যন্ত এই লোকগুলো রেহাই পায়নি, এখনো তারা জেল খাটতেছে এবং তারা ডিবির অত্যাচারে বাথরুমে গিয়ে গায়ের মধ্যে আগুন লাগাই দিছে, সেরকম বন্দিও কিন্তু এখনো জেলখানায় আছে। শেখ হাসিনা সরকারের পতনের পরে কেন এখনো নিয়ম অনিয়ম এগুলোর মধ্যে আমাদের প্রশ্ন তুলতে হবে? কেন এখনো তারা নির্যাতিত হবে? তাদের কেন জামিন হবে না? জামিন তো মানুষের জন্মগত অধিকার। আপনি সুবিচার পাওয়ার জন্য জামিন তাকে দিতে হবে দীর্ঘ, যেহেতু তারা 4-5 বছর ধরে কিন্তু আপনার জেলে আছে। বিমানবন্দর সড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক মোটরসাইকেল আরোহী। দুপুর 3টার দিকে বিমানবন্দর সড়কে সিভিল এভিয়েশন মূল ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে। উত্তরার দিক থেকে আসা মোটরসাইকেল আরোহীকে বিপরীত দিক থেকে আসা জলছিরি পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। বাসের ধাক্কায় সেখানেই মারা যান মোটরসাইকেল আরোহী। দুর্ঘটনার পর পথচারীরা বাসের চালককে আটক করে। শান্তি প্রতিষ্ঠার স্বীকৃতিতে প্রধান উপদেষ্টাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডিলিট ডিগ্রি প্রদান, বন্দর পরিদর্শন করে পরিসর বাড়ানোর তাগিদ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা নিহতের ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ, স্বরাষ্ট্র উপদেষ্টা ভিসি প্রক্টরের পদত্যাগ দাবি। এবং প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের লং মার্চে পুলিশের টিয়ার গ্যাসে কয়েকজন আহত, অবরোধে যান চলাচল বিঘ্নিত। এই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।